কী দোষ ছিল ছেলেটির? ছেলেটি তো বাঁচতে চেয়েছিল আর সাধারণ 5টা ছেলের মতোই, কিন্তু ভাগ্য যে তার জন্য অন্য পরিকল্পনা করে রেখেছে। তার জীবনে নেমে এসেছে ঘোর কালো অন্ধকার। ছেলেটি লাজুক প্রকৃতির, খুব কম কথা বলে, মুখচোরা স্বভাবের, সহজ সরল একটি ছেলে, নাম শক্তি। হ্যাঁ, এই সিনেমার নায়ক। যখনই বৃষ্টি নেমেছে তার জীবনে কিছু না কিছু একটা অঘটন ঘটেছে। আমার দেখা প্রিয় সিনেমাগুলির মধ্যে এটি একটি অসাধারণ ছবি। ছবির নাম রেনিগুন্টা। এটি তামিল মুভি। আজকে এই সিনেমাটারই এক্সপ্লেন করতে চলেছি আমি। ছেলেটি আর সাধারণ 5টা ছেলের মতোই হেসে খেলে বড় হচ্ছিল, কিন্তু কথাই বলে না ভাগ্যের পরিহাস। তার বাবা একজন সরকারি ক্লার্ক, মা সাধারণ আর 5টা গৃহবধূর মতোই, যার সিরিয়াল দেখে চোখে জল চলে আসে। দিন কেটে যায় সংসারের ব্যস্ততার মধ্যেই। শক্তি পড়তে বসে ঠিকই, কিন্তু তার পড়তে একটুও ভালো লাগে না। পড়তে পড়তেই সে ঘুমিয়ে পড়ে। মা চেঁচিয়ে বলে, কি করবি, বড় হয়ে কি করে খাবি? মায়ের কথায় শক্তির অভিমান হয়। সে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। বাবা অফিসের কাজ সেরে বাড়ি ফিরে আসে। মায়ের নালিশ শুনে বাবা বলে, এ ছেলের দ্বারা কিচ্ছু হবে না। সিন শিফট হয় মাদুরাইয়ের একটি বাজারে। বাবা মার সাথে বাইকে চেপে মাদুরাই বাজারে এসেছে। সংসারের কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে যাবে তারা। শক্তির বাবাকে দেখা যায় একটি লোকের সাথে কথা বলছে। এই লোকটি ছিল এখানকার এক দুষ্কৃতীর চামচা। শক্তির বাবার কাছে জানতে চায় ফাইলটি পাস হয়েছে কিনা। শক্তির বাবা উত্তর দেওয়ার আগে শক্তিকে টাকা দিয়ে বলে, যাও ওখানে দোকান থেকে কিছু কিনে নাও, আমি একটু কথা বলে নিই। কিন্তু এই ফাইল শক্তির বাবা কোনো মতেই পাস করবে না, কারণ এটি একটি অবৈধ ফাইল। এই কথা যখন চামচা দুষ্কৃতীকে এসে বলে, দুষ্কৃতী তখন তাদের হত্যা করার সিদ্ধান্ত নেয় এবং গাড়িতে পিষ্ট করে শক্তির বাবাকে মেরে ফেলে। মানুষ এত নিষ্ঠুর হতে পারে? এদিকে তার মাকেও গাড়ি দিয়ে সজোরে ধাক্কা মারে। তার মা ছিটকে পড়ে ড্রামগুলির ওপরে, পড়ে গিয়ে ধুঁকতে থাকে। ওপর থেকে বৃষ্টি নেমে আসে। শক্তি দৌড়ে আসে সেখানে। চারিপাশে লোক জড়ো হয়ে দেখছে তামাশা। কেউ এগিয়ে আসেনি তার মাকে বাঁচাতে তার বাবাকে। সত্যি সমাজের মানুষগুলো কি প্রকৃতির? এরা কি মানুষ না অন্য কিছু? তামাশা দেখে, তামাশা দেখতে ভালোবাসে। যখন আপনি কষ্টে থাকবেন কেউ খোঁজ রাখবে না, আর যখন ভালো কিছু করবেন দেখবেন পেছনে কাঠি দেওয়ার জন্য সব উঠে পড়ে লেগেছে। সত্যি বিচিত্র এই মানুষগুলো। ভগবান বিচিত্র প্রাণী সৃষ্টি করেছে। শক্তির মাথায় আকাশ ভেঙে পড়ে। এ কী ঘটে গেল তার জীবনে? এই নিষ্ঠুর পৃথিবীতে সে যে একা হয়ে গেল, কেউ আর রইল না তার। শক্তি এবার সিদ্ধান্ত নেয় সে সেই দুষ্কৃতীকে হত্যা করবে। সে পরিকল্পনা মতো বাজার থেকে একটি ছুরি কেনে। পরিকল্পনা মাফিক মাদুরাইয়ের এই বাজারে আসে শক্তি। এখানেই মারবে দুষ্কৃতীকে সে। কিন্তু হত্যা করা তো তার কাজ নয়। সে তো সাধারণ একটা সহজ সরল ছেলে, পারবেই বা কেন? উল্টে দুষ্কৃতী ও তার চেলাচামুন্ডা শক্তিকে কাবু করে ফেলে। সে বলে, তোর এত বড় সাহস, দাঁড়া তোকে এমন শিক্ষা দেবো বলে সে পুলিশে ফোন করে। যথারীতি পুলিশ আসে সেখানে। পুলিশ এসে শক্তিকে উল্টে মারধর আরম্ভ করে। শক্তির কোনো কথাই শুনতে চায় না এই পৃথিবীর কেউ শক্তির কোনো কথা, কারণ সে যে পৃথিবীর বুকে একা। মারতে মারতে পুলিশ তাকে কারাগারে নিয়ে আসে। কারাগারে এসে উত্তম মধ্যম প্রহার করতে থাকে শক্তিকে। একের পর এক প্রহার করে চলে। যন্ত্রণায় ছটফট করতে থাকে শক্তি। আজ সে অসহায়, আজ সে একাকী এই পৃথিবীর বুকে। মারতে মারতে চুলের মুঠি ধরে জেলের কুঠুরির মধ্যে ঢুকিয়ে দেয় শক্তিকে। সিনেমার এই দৃশ্যে 4 তরুণ অপরাধীকে দেখা যায়। এই 4 তরুণ অপরাধীর নাম হলো পাণ্ডু, ডাব্বা, মারি ও মাইকেল। এই 4 জনের সাথে এই শক্তির ভালো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। শুরু হয় কারাগারের জীবনযাত্রা, শক্তির জীবনের এক নতুন অধ্যায়। এদিকে ডাব্বাকে দেখা যায় রঙ্গ করে জেলার সাহেবকে বলে, আমরা তো ভালো কাজ করেছি, আমাদের এবার মুক্তির ব্যবস্থা করুন। তখন তার বন্ধুরা বলে, কী এমন ভালো কাজ করেছিস তুই? তোকে মুক্তি দেওয়ার জন্য জেলার সাহেব বসে আছে, সরকারও বসে আছে তোকে মুক্তি দেওয়ার জন্য। দূর হ এখান থেকে তুই। তাদের সাথে মনোমালিন্য করে ভোলার কাছে আসে। ভোলা বলে, তোরা যদি রাতের অন্ধকারে জেল থেকে পালাতে পারিস তাহলে তোদের একটা সুন্দর ব্যবস্থা করে দেবো। ডাব্বা এসে পাণ্ডুকে বলে যে ভোলা বলেছে মুম্বাইয়ের বুকে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবে ও সাথে একটা কাজের ব্যবস্থাও। সে তার বস বাংকারের নাম্বার দিয়ে দেবে আমাদের। এরপরই তারা পরিকল্পনা করে জেল থেকে পালাবে আজ। হ্যাঁ, আজই রাতের অন্ধকারে তারা জেল থেকে পালাবে। পাণ্ডু শক্তিকে বলে, তুমি এখানে একা থাকলে মরে যাবে, তুমিও আমাদের সাথে চলো। পরিকল্পনা অনুযায়ী গভীর রাতে জেল থেকে পলায়ন করে তারা। কারাগারের রক্ষী যখন টের পায় তখন সে জেলের সাইরেন বাজিয়ে দেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তাদের পরিকল্পনাকে বাস্তবায়িত করে তারা এখন জেলের সীমানা থেকে বহু দূরে এসে পড়েছে। তারা এসে পড়েছে মুম্বাইয়ের বুকে।
দৌড়তে দৌড়তে হাঁপিয়ে উঠেছে তারা। রাস্তার পাশে একটি ফুটপাতে এসে বসে। এদিকে ডাব্বাকে দেখা যায় ফোন করতে। ডাব্বা বাঙ্কারকে বারবার ফোন করা সত্ত্বেও কোনোভাবেই বাঙ্কারের সাথে যোগাযোগ করে উঠতে পারছিল না। মনের দুঃখে ডাব্বা তাদের পাশে গিয়ে বসে। ডাব্বা বলে, কপালটাই খারাপ আমাদের। উল্টো দিকের দোকানে গরম পরোটা ভাজা দেখে ডাব্বার জিভে জল চলে আসে। প্রচণ্ড খিদে পেয়েছে। সঙ্গীতেরও একই অবস্থা। কিন্তু কি করবে, তাদের পকেটে যে একটাও টাকা নেই। হঠাৎ করে দেখতে পায় একজন সেটকে। সে টাকার বান্ডিল গুনছে। একে অপরের দিকে তাকায় এবং সেটের কাছ থেকে টাকা ছিনতাই করে তারা। রাস্তার পাশে এক সস্তার হোটেলে ঘর ভাড়া নেয় তারা এবং সেই ঘরেই সবাই মিলে ভুরিভোজ করে। খাওয়া দাওয়া শেষে শক্তি তার জীবনে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনাগুলো একে একে বলতে থাকে সবাইকে। ঘটনাগুলো বলতে বলতে শক্তির চোখে জল চলে আসে। তার চোখ বেয়ে জলের ফোঁটা গড়িয়ে পড়ে। পাণ্ডু তারপর শক্তিকে বলে, প্রতিশোধ নিতে চাও? পাণ্ডুর কথা শুনে শক্তির সারা শরীরে বিদ্যুৎ খেলে যায়। প্রতিশোধের আগুন জ্বলে ওঠে শক্তির মধ্যে। বদলা নেওয়ার জন্য শক্তি ও 4 বন্ধুরা মিলে চলে আসে মাদুরাইয়ের এই বাজারে। শক্তি ও 4 বন্ধু পাণ্ডু, ডাব্বা, মারি ও মাইকেল অপেক্ষা করতে থাকে ছড়িয়ে ছিটিয়ে। সময় পার হয়। অবশেষে এসে পৌঁছয় সেই শয়তান। তাকে দেখা মাত্রই চিনে নিতে পারে শক্তি। ইশারায় সবাইকে জানিয়ে দেয় এটাই সেই বাবা মার হত্যাকারী। শক্তি ইশারায় চিনিয়ে দিতেই 4 বন্ধু মিলে ঝাঁপিয়ে পড়ে সেই দুষ্কৃতীর ওপরে। শুরু হয় ধস্তাধস্তি। প্রচণ্ড ধস্তাধস্তির পর অসুরের মতো চেহারার বদমাসকে 4 বন্ধু মিলে মাটিতে ফেলে শুইয়ে দেয় এবং সবাই চাপটে ধরে রাখে। পাণ্ডু চিৎকার করে শক্তিকে বলতে থাকে, এ হচ্ছে তোমার বাবা মার হত্যাকারী, তোমাকেই বদলা নিতে হবে শক্তি। তুমি এসো, নিধন করো এই হত্যাকারীকে। শক্তি নিথর হয়ে দাঁড়িয়েছিল, কি করবে ভেবে পাচ্ছিল না। এগিয়ে এসে সে অস্ত্র হাতে তুলে নেয়। অস্ত্র হাতে তুলে নিতেই সেই ভয়ঙ্কর দিনের কথা মনে পড়ে যায় শক্তির। কিভাবে তার মাকে হত্যা করেছে গাড়িতে ধাক্কা দিয়ে, বাবাকে পিষ্ট করে মেরেছে গাড়ির নিচে। ভাবতে ভাবতেই বৃষ্টি নামে আকাশ ভেঙে। এই বৃষ্টি যখনই এসেছে শক্তির জীবনে একটা বড় অঘটন ঘটিয়ে দিয়ে গেছে। আর এক মুহূর্তও দেরি করে না শক্তি, নিধন করে তার বাবা মার এই হত্যাকারীকে। বৃষ্টি ঝরে চলেছে অনবরত। যখনই বৃষ্টি নেমেছে তখনই শক্তির জীবনে কিছু না কিছু ঘটেছে। দৃশ্য পরিবর্তন হয়। তাদের দেখা যায় আনন্দে মশগুল হয়ে শহরের বুকে ঘুরে বেড়াচ্ছে তারা। কখনো গাড়িতে, কখনো সমুদ্রের পাড়ে। খোলা আকাশের নিচে তারা যেন এক নতুন জীবন পেয়েছে। এদিকে তারা পেপারে দেখে যে মোস্ট ওয়ান্টেড বলে তাদের ছবি ছাপানো হয়েছে। এই ছবি দেখে তাদের ইন্সপেক্টর রাধাকৃষ্ণনের কথা মনে পড়ে। ইন্সপেক্টর রাধাকৃষ্ণন জেলে তাদের উপরে প্রচুর অত্যাচার করত। পুরনো কথা মনে পড়তে ডাব্বা ইন্সপেক্টরকে ফোন করে বলে যে তাদের বাড়ির ফ্যামিলি কিডন্যাপ হয়ে গেছে, সে যেন তাড়াতাড়ি বাড়ি গিয়ে দেখে। আতঙ্কিত হয়ে ইন্সপেক্টর বাড়ি আসে এবং দেখে যে সব কিছু ঠিকঠাক আছে। নিশ্চিত হয়ে তখন সোফায় বসে পড়ে। পাণ্ডু তখন ওই পেছন থেকে সজোরে এক লাথি মারে এবং ইন্সপেক্টর ছিটকে পড়ে মেঝের উপর। মাইকেল তখন তার ফ্যামিলিকে ধরে একটি রুমের মধ্যে আটকে দেয়। এদিকে পাণ্ডুকে শাসাতে দেখা যায় ইন্সপেক্টরকে। সে বলে, আমাদের খোঁজা বন্ধ করো, জেলের উপরে অনেক অত্যাচার করেছো, নইলে কিন্তু এমন হাল করব যে তুমি সারা জীবন পস্তাবে। অপরদিকে ডাব্বা ইন্সপেক্টরের ফ্যামিলিকে বলে যে এটা টেলার দেখিয়ে গেলাম, তোমার স্বামীকে বুঝিয়ে দেবে, নইলে এরপর কিন্তু পুরো পিকচার দেখিয়ে দেবো। পাণ্ডুর ডাব্বা, মারিও, মাইকেল একটা ফাস্টফুডের দোকানে বসে খাওয়া দাওয়া করছিল। তখনই সেখানে একটা মারুতি ভ্যান আসে এবং মারুতি ভ্যান থেকে একটা চাপদাড়িওয়ালা লোক নামে। এই চাপদাড়িওয়ালা লোকটি আর কেউ নয়, এই লোকটির নাম ওই বাঙ্কার। বাঙ্কার এদের 4 জনকে দেখে চিনতে পারে এবং বলে যে তোমাদের ওই খুঁজছি। তখন সে তাদের সেখান থেকে নিয়ে আসে। শক্তি ও 4 বন্ধু পাণ্ডু, ডাব্বা, মারিও, মাইকেল এসে পৌঁছায় রেনিগুন্টায়। এখানে বাঙ্কার তাদের একটি ঘরে থাকার ব্যবস্থা করে দেয়। বলে যে সর্দারের সাথে কালকে তাদের দেখা করতে নিয়ে যাবে। বাঙ্কার তাদের বলে যে তোমরা এখন বিশ্রাম নাও, যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমাকে জানিও। দৃশ্য পরিবর্তন হয়। শক্তিকে দেখা যায় বৃষ্টিতে ভিজে একটি বাড়ির কার্নিশের নিচে আশ্রয় নিতে। আর তখনই আবির্ভাব হয় এই রেনিগুন্টা সিনেমার নায়িকার। বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য নায়িকাও দৌড়তে দৌড়তে আশ্রয় নেয় উল্টো দিকের বাড়ির সানসেটের নিচে। শক্তি এখানেই প্রথম দেখে মেয়েটিকে। মেয়েটি প্রথম শক্তিকে দেখলে খুব রেগে যেত। মেয়েটি মুখ গম্ভীর করে তাকিয়ে থাকতো শক্তির দিকে, আর শক্তি মাথা নিচু করে মিটিমিটি হাসত। এর ফলে মেয়েটি আরও রেগে যেত, কিন্তু শক্তি ভয়ও পেত তার সামনে আসতে। অপূর্ব সুন্দর লাভ স্টোরি। সত্যি এই সিনেমাটি যখন দেখবেন তখন এদের প্রেম কাহিনী মন ছুঁয়ে যাবে, হৃদয় নাড়িয়ে দেবে। ধীরে ধীরে রাগ ও অভিমান পরিবর্তিত হয় এক মিষ্টি ভালোবাসায়, জন্ম নেয় এক মিষ্টি প্রেমের। দৃশ্য চেঞ্জ হয়। বাঙ্কারকে দেখা যায় সর্দারের সাথে কথা বলতে। বাঙ্কার সর্দারকে জানায় সে 5 জনকে নিয়ে এসেছে। সর্দার তখন বাঙ্কারকে বলে, এই পয়সাটা তাদের দিয়ে দাও, তুমি কাদের ধরে এনেছো? এটা তো বাচ্চা ছেলে, আইসক্রিম খাচ্ছে, ওদের বাড়ি যেতে বলো, যেখান থেকে নিয়ে এসেছো সেখানেই গিয়ে দিয়ে আসো। বাঙ্কার তাদের 5 জনকে বলে যে সর্দার তোমাদের উপর ভরসা করতে পারছে না, তোমাদের দেখে বাচ্চা ছেলে বলে মনে করছে। গাড়িতে নিয়ে যেতে যেতে সে রাস্তায় সেই বিল্ডার্সকে দেখায়। এই বিল্ডার্সকে মারার জন্যই তোমাদের সুপারি দিতে চেয়েছিল সর্দার, কিন্তু তোমাদের প্রতি ভরসা পেল না। আমি দুঃখিত,
সুতরাং তোমাদের যেখান থেকে নিয়ে এসেছি আমি সেখানেই ছেড়ে দিয়ে আসছি, ভালো থেকো তোমরা। 5 বন্ধু গাড়ি থেকে নেমে চুপচাপ ভাবতে থাকে এবং তারা সিদ্ধান্ত নিয়ে ফেলে তারা সেই বিল্ডার্সকে হত্যা করবে, তবে নিজেরাই। পরিকল্পনা মতো তারা একটি নির্জন জায়গায় এসে উপস্থিত হয় এবং অপেক্ষা করতে থাকে সেই বিল্ডার্স এই রাস্তা দিয়ে কখন যাবে। গাড়িতে করে আসতে দেখা যায় সেই বিল্ডার্সকে। গাড়িটি এসে দাঁড়ায়, তার কারণ তারা রাস্তার সামনে বড় বড় পাথর দিয়ে রাস্তাটাকে ব্লক করে রেখেছিল। বিল্ডার্স সেখানে নেমে কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে দেখে, তারপর নিজের হাতেই সেই পাথরগুলিকে একে একে সরাতে থাকে। তার ঠিক তখনই তারা এসে সেই বিল্ডার্সকে আক্রমণ করে এবং হত্যা করে। বিনা সুপারি বিনা পারিশ্রমিকে তারা ঠান্ডা মাথায় হত্যা করেছে বিল্ডার্সকে। এই খবর যথারীতি পৌঁছে যায় বাংকারের কানে। বাংকার মারুতি ভ্যানে চেপে তাদের সাথে দেখা করতে আসে সেই নির্জন পরিবেশে। তারা বুঝিয়ে দিতে পেরেছে বাংকারকে, তারা বুঝিয়ে দিতে পেরেছে সর্দারকে যে তারা কোনো বাচ্চা ছেলে নয়। তাদের এই অ্যাটিচিউড দেখে সর্দার তখন ব্যাগ থেকে টাকা বের করে তাদের উপর ছুড়ে দেয়। সর্দার বলে, এনজয় করো তোমাদের লাইফকে। বাংকারকে বলে, এদের নিয়ে যাও ছামিয়ার কাছে হোটেলে। বাংকার তাদের 5 জনকে নিয়ে আসে এক হোটেলে। সেখানে নাচ গানা চলছিল, নাচ করছিল এক সুন্দরী নর্তকী। দৃশ্য ঘুরে আসে তাদের ভালোবাসার কাহিনীতে। শক্তিকে দেখা যায় মিটিমিটি করে হাসছে সনুষার দিকে। হ্যাঁ, এই নায়িকার নাম সনুষা। সনুষার মিষ্টি হাসি শক্তির জীবনের সমস্ত দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দেয়। সিনেমার এই দৃশ্যে দেখা যায় সনুষা তার বান্ধবীকে সাথে করে নিয়ে এসেছে শক্তির সাথে দেখা করবে বলে। শক্তি এখানেই প্রথম জানতে পারে যে সনুষা কথা বলতে পারে না, সে বোবা। সনুষার বান্ধবীর কাছ থেকে শক্তি এই কথা শোনার পর সনুষার প্রতি তার ভালোবাসা আরও বেড়ে যায়। শক্তি বুঝতে পারে সনুষাও তার মতো অসহায়। শক্তি জানতে পারে যে সনুষা তার কাকা ও কাকিমার সাথে থাকে। এই যে দেখছেন ভদ্রলোকটিকে, সনুষার কাকা, এ মানুষ নয়। সারাদিন মদ গাঁজা খেয়ে থাকে আর কাকিমার উপর অত্যাচার করে। কাকিমা লোকের বাড়িতে কাজ করে সংসার চালায়। সনুষার কাকার একটা অটো আছে বটে, তবে অটো চালিয়ে যে কত টাকা ইনকাম করে সে তার নেশার পেছনেই উড়িয়ে দেয়। এক সুদখোরের কাছ থেকে বেশ কিছু টাকা ধার করে ফেলেছে সনুষার কাকা। তাই তার বউকে বলে, আজ সুদখোর আসবে, তুমি তাকে বলে দিও একটু, আমি ঠিক সময়ে টাকা দিয়ে দেবো। সনুষার কাকিমা বলে, আমি লোকের বাড়িতে কাজ করে ছেলে মেয়ে দুটোকে মানুষ করছি, সংসার টানছি, আর তুমি লোকের কাছ থেকে টাকা ধার করে নেশা ভাঙ করে বেড়াচ্ছ, লজ্জা করে না তোমার? সেই সুদ করে এলে সনুষার কাকিমা বলে, আপনার টাকা ঠিক সময়ে আপনি পেয়ে যাবেন, একটু লেট হবে, এখন কাজকর্ম ঠিকঠাক হচ্ছে না, এই জন্য একটু দেরি হচ্ছে। ঠিক এই সময়ে সনুষা তার 2 ছেলে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসে। এদিকে সুদখোর লালসার দৃষ্টিতে সনুষার দিকে তাকায়। এই দৃশ্যে দেখা যায় সেই শয়তান সুদখোর সনুষার মাতাল বেহুশ কাকাকে ধরে ধরে নিয়ে আসছে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু তার কাকাকে ছাড়তে এসে তার দৃষ্টি পড়ে সনুষার উপর। লালসার দৃষ্টি নিয়ে শয়তান সুদখোর ঘুমন্ত সনুষার দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে, যেন তাকে গিলে খাবে এখনই। সিনেমার দৃশ্যের পটভূমি চেঞ্জ হয়। শক্তিকে দেখা যায় সে কিছু ভাবতে থাকে। সে ভাবতে থাকে এটাই যে তার জীবন তো নষ্ট হয়ে গিয়েছে। সুন্দর এই ফুটফুটের মেয়েটার জীবন সে কেন নষ্ট করবে? কেন তাকে প্রেম ভালোবাসায় জড়িয়ে তার জীবনটাকে অন্ধকারে ডুবিয়ে নিয়ে যাবে? কোনো প্রয়োজন নেই। সে সিদ্ধান্ত নেয় তার জীবন থেকে সে সরে দাঁড়াবে। শক্তির এই ব্যাপারটা পাণ্ডুর চোখে ধরা পড়ে যায়। পাণ্ডু ভাবতে থাকে আমরা তো ভালো ছেলে নই, কিন্তু শক্তি সে তো ভালো ছেলে, ভালো পরিবারের ছেলে। ভাগ্যের দোষে আজকে সে আমাদের সাথে এসে পড়েছে। তার জীবনটা নষ্ট হতে চলেছে। কখনোই নষ্ট হতে দেব না শক্তির জীবন। কিছু একটা করতে হবে আমাদের। পাণ্ডু ডাব্বা মারিও মাইকেলকে এই ব্যাপারটি বলে। পাণ্ডু বলে, আমরা খারাপ ছেলে, সমাজের চোখে আমরা খারাপ, কিন্তু শক্তি সে তো ভালো ঘরের ছেলে। আমাদের উচিত শক্তির জীবনকে কোনোভাবেই নষ্ট হতে দেব না আমরা। শক্তির ভালোবাসা যেন পরিণতি পায় সেই চেষ্টাই করব আমরা। তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় সনুষার কাকিমার কাছে যাবে এবং সেই মতো তারা সনুষার কাকিমার সামনে এসে উপস্থিত হয়। তারা বলে, আমরা খারাপ ছেলে, সমাজের সবাই তাই জানে। আপনিও আমাদের সম্পর্কে এই ধারণাই পোষণ করেন, এটা আমরা জানি, কিন্তু বিশ্বাস করুন। শক্তির দিকে তাকিয়ে বলে, এই ছেলেটির কোনো দোষ নেই, ও আমাদের মতো নয়, ও আমাদের থেকে আলাদা। ওর একটা সুন্দর পরিবার ছিল, একটা হাসি খুশি পরিবার, কিন্তু ভাগ্যচক্রে, ভাগ্যের পরিহাসে আজ সে আমাদের সাথে এসে পড়েছে। ও সম্পূর্ণ আলাদা, বিশ্বাস করুন। আমরা চাই শক্তির নতুন জীবন শুরু হোক। আমরা আজ থেকেই শক্তির সঙ্গ ত্যাগ করলাম। সত্যি বলছি কাকিমা, ও সনুষাকে সত্যি মন থেকে ভালোবাসে। ও সনুষাকে খুব ভালো রাখবে। আমাদের একটা লাস্ট কাজ বাকি আছে। এই কাজটা সম্পন্ন হলেই আমরা রেনিগুনটা ত্যাগ করব। শক্তি নিজের জীবনের জন্য পাড়ি দেবে অন্য রাস্তায়, আমরা অন্য রাস্তায় যাব। বিশ্বাস করুন, আমরা আর কোনো যোগাযোগ রাখবো না শক্তির সাথে। এই কথাগুলো বলে যখন তারা সেখান থেকে চলে যাচ্ছিল, তখন সোনুর কাকিমা দাঁতের ডেকে ডাব্বার মাথায় হাত দিয়ে বলে, কে বলেছে তোমরা খারাপ ছেলে? তোমরা কখনোই খারাপ হতে পারো না। আমি বলছি তোমাদের, তোমরা অনেক বড় মনের মানুষ।
তোমরা ভালো। মুভির সিনেমার শিফট হয় সর্দারের বাড়ির ছাদে। এখানে তাদেরকে দেখা যায় একটা মিটিংয়ে তারা ব্যস্ত। এই মিটিংয়ে সিদ্ধান্ত করা হয় যে শহরের বড় গুন্ডা, এক রাজনৈতিক নেতা ও বড় বিল্ডার, তাকে হত্যা করতে হবে। এই দায়িত্ব তাদের কাঁধে তুলে দেয়। সর্দার এই কথাও বলে দেয় যে খুব সাবধানে করতে হবে কাজটা, আর এই কাজটি করার পরে তোমাদের এত টাকা দেবো যে তোমাদের জীবনে আর কোনো কিচ্ছু করতে হবে না, যে যার জীবন নিজের সাজিয়ে নিতে পারবে। তাদের পরিকল্পনা যাতে ব্যর্থ না হয় সেই মতো তারা কাজ শুরু করে দেয়। যেখানে শহরের ডন আসবে মিটিং করতে, ঠিক সেই স্থানেই আগের দিন রাত্রে তারা অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখে মাটির মধ্যে। কিন্তু নিয়তি যে তাদের ভাগ্যে অন্য কিছু লিখে রেখেছে। ডনের গাড়ির দরজা খুলতে পাণ্ডু ধারালো অস্ত্র নিয়ে এগিয়ে আসে অ্যাটাক করার জন্য। গাড়ির দরজা দিয়ে বেরিয়ে আসছে ডনের স্ত্রী বাচ্চা কোলে নিয়ে। পাণ্ডু এক মুহূর্তের জন্য থমকে যায়, কিন্তু সেই থমকে যাওয়াই হলো তার জীবনের কাল। সেই ডনের চেলা চামুন্ডারা সব ঘিরে ধরে তাকে, মারতে আরম্ভ করে। দৃশ্য দেখার সাথে সাথে বাঙ্কার ও সর্দার গাড়ির জানালা তুলে ডোর লক করে দেয়। শক্তি অসহায়ভাবে গাড়ির ভেতর থেকে দেখতে থাকে পাণ্ডু কীভাবে মার খাচ্ছে। শক্তি ছটফট করতে থাকে, সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। ডাব্বা এদিকে লুকিয়ে পড়ে একটি গাড়ির নিচে। মারিও ছুটে এসে একটি বটগাছের শিকড় ধরে উপরে উঠে পড়ে গাছের মধ্যে লুকিয়ে পড়ে। তারা দেখতে থাকে অসহায়ভাবে পাণ্ডুকে কীভাবে মেরে চলেছে, নৃশংসভাবে মার খাচ্ছে পাণ্ডু। তাদের কিছুই করার নেই, তারা আতঙ্কিত হয়ে পড়ে। কিচ্ছু করার নেই ডাব্বা, মারিও, মাইকেলের। তারা অসহায় হয়ে দেখছে। তাদের আজকে নিজেদের বড় অসহায় মনে হচ্ছে। তাদের জীবনের এরম পরিণতি আজ চলে এসেছে। মৃত্যুর মুখে তারা পতিত হয়ে গেছে। দেখতে পাচ্ছি পাণ্ডু তাদের হাত থেকে কোনো রকম বেঁচে পালিয়ে আসছে আধমরা হয়ে। সে ছুটে আসছে গাড়ির দিকে, কিন্তু গাড়ির ভেতরে সর্দার ও বাঙ্কার গাড়ি চালিয়ে যাচ্ছে। শক্তি বারবার চিৎকার করে বলছে, গাড়ি থামাও, বন্ধু আসছে, পাণ্ডু আসছে, তাকে গাড়িতে তুলতে হবে, গাড়ি থামাও। কিন্তু সর্দার ও বাঙ্কার গাড়ি থামায় না। বাঙ্কার গাড়ির স্পিড আরও বাড়িয়ে দেয়। সেখান থেকে তাদের পালাতে হবে। রক্তাক্ত অবস্থায় পাণ্ডু ছুটে আসছে গাড়ির দিকে। সারা শরীর ভিজে গেছে রক্তে। পাণ্ডুর পেছনে ধাওয়া করছে মৃত্যু। পাণ্ডু আজকে বাঁচতে চাইছে, খুব বাঁচতে ইচ্ছে করছে পাণ্ডুর আজকে। কোনোভাবে বাঁচতেই হবে পাণ্ডুকে। পাণ্ডু চেয়েছিল দৌড়ে কোনো রকম করে গাড়িতে সে উঠে পড়বে, কিন্তু বাঙ্কার গাড়ির গতি কমায় না। সর্দারের নির্দেশে বাঙ্কার গাড়ির গতি আরও বাড়িয়ে দেয়। তার মৃত্যু আসন্ন। সে অসহায়ভাবে বসে পড়ে, সমর্পণ করে দেয় মৃত্যুর কাছে। গাড়ির ভেতর থেকে শক্তি দেখতে থাকে তার চোখের সামনে পাণ্ডু কীভাবে তিলে তিলে মরে যাচ্ছে। সে অসহায় হয়ে শুধু করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। সে আজকে পাণ্ডুর জন্য কিছুই করতে পারল না। অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে পাণ্ডু। শেষ হয় পাণ্ডুর জীবনের কাহিনী। বাঙ্কার সর্দার ও শক্তিকে নিয়ে সেই নির্জন স্থানে গাড়ি দাঁড় করায়। গাড়ি থেকে নেমে সর্দার চেঁচাতে থাকে, বলতে থাকে, আমি জানতাম এদের দ্বারা হবে না। আমার আগেই সন্দেহ ছিল এই কাজটা তারা সাকসেস করতে পারবে না। শক্তি দেখছে সর্দার ও বাঙ্কারের মনে একটু আফসোস নেই পাণ্ডুর জন্য। তাদের চিন্তা শুধু কাজটা সফল হলো না। সর্দার উল্টে গালাগালি দিতে থাকে শক্তি ও তার বন্ধুদের। শক্তি গাড়ির ভেতরেই বসে শুধু বলতে থাকে, তোমরা পাণ্ডুকে কেন ছেড়ে এলে, কেন ছেড়ে এলে পাণ্ডুকে। বলতে বলতে শক্তি হিংস্র রূপ নিয়ে এক লাফ মেরে সর্দারের কাঁধে উঠে বসে ঘাড়ের শিরা কামড়ে ধরে। বাঙ্কার আপ্রাণ চেষ্টা করতে থাকে শক্তির কবল থেকে তাদের সর্দারকে ছাড়ানোর জন্য। শক্তি হিংস্র জানোয়ারের মতো সর্দারের কাঁধে চেপে বসেছে। শুরু হয় ধস্তাধস্তি। শক্তির সঙ্গে যখন বাঙ্কার ও সর্দারের ধস্তাধস্তি চলছে, তখন সেখানে দেখা যায় মারিকে। এই মারিও তাদের হাত থেকে কোনো রকম প্রাণে বেঁচে ফিরে এসেছে। এই নির্জন স্থানে এসেই সে দেখতে পায় শক্তির সাথে ধস্তাধস্তি চলছে। মারিও ছুটে আসে তার বন্ধু শক্তিকে বাঁচানোর জন্য। মারির সাথে লড়াই চলতে থাকে বাঙ্কার ও সর্দারের। এরই মধ্যে বাঙ্কার গাড়ির থেকে স্টেপনি নিয়ে এসে সোজা মারিকে আঘাত করে। আচমকা গাড়ির স্টেপনির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে মারি। বাঙ্কার তখন গাড়ির স্টেপনি দিয়ে মারির গলার উপর চেপে ধরে মাটিতে শুইয়ে দেয়। তারপর পা দিয়ে সজোরে আঘাত করে গলায় শ্বাসরোধ করে হত্যা করে মারিকে। মৃত্যু হয় মারির। সর্দারের সাথে লড়াই করতে করতে শক্তি দেখতে পায় তার চোখের সামনে মরে যাচ্ছে আর এক বন্ধু মারি। এই দৃশ্য দেখার পর শক্তির মধ্যে আদিম জানোয়ার ভর করে। আর এক মুহূর্তও দেরি না করে বাঙ্কার ও সর্দারের গলা চেপে ধরে তাদের সেখানেই সে হত্যা করে, শ্বাসরোধ করে। আর তখনই বৃষ্টি নামে ওপর থেকে ঝমঝম করে। বৃষ্টি, হ্যাঁ, এই বৃষ্টি যখনই নেমেছে শক্তির জীবনে তখনই ঘটেছে অঘটন। এই বৃষ্টি আজকে ঝরে পড়ছে শক্তির মাথার উপরে। আজ যে অঘটন ঘটে গেল। এই বৃষ্টির সাথে যে শক্তির গভীর সম্পর্ক রয়েছে। এই বৃষ্টি যখনই আসে তখনই শক্তির জীবন থেকে কিছু না কিছু কেড়ে নিয়েছে এই বৃষ্টি। এদিকে ডাব্বা ও মাইকেলও সেখানে এসে পৌঁছায়। তাদের বুঝে নিতে একটু অসুবিধা হয় না যে এখানে কি ঘটে গেছে।
তারা দেখতে পায় পেছনে দুটো পুলিশ ভ্যান তাদের ধাওয়া করছে। পুলিশ ভ্যান দুটো এগিয়ে আসছে। তারা শক্তিকে বলে, চলো ওঠো, এখন আর চিন্তা করার সময় নেই, এখন ভাবার সময় নেই, এখন দুঃখ করার সময় নেই। যে চলে গেছে চলে গেছে, আমাদের পালাতে হবে, আমাদের বাঁচতে হবে। তারা পালাতে আরম্ভ করে, ছুটতে থাকে অন্য জীবনের সন্ধানে। দৃশ্য কাট হয়। ডাব্বাকে দেখা যায় সে শক্তিকে বোঝাচ্ছে। শক্তিকে সে বলে, দেখো বন্ধু, আমাদের জীবনের কোনো দাম নেই, আমরা যে কোনো দিন রাস্তায় পড়ে মরে থাকবো। তুমি কেন নিজের জীবন নষ্ট করবে? কেন তোমার ভালোবাসার ক্ষতি করবে? তুমি যাও শক্তি, নিজের জীবন বেছে নাও। আমাদের দুই বন্ধু আমাদের ছেড়ে চলে গেল, পাণ্ডু চলে গেল, মারিও চলে গেল। তুমি আমাদের সাথে থাকলে মরে যাবে শক্তি। যাও, তুমি এখান থেকে চলে যাও। তুমি সনুষার কাকিমাকে ফোন করো, ফোন করে বলো স্টেশনে অপেক্ষা করতে। তুমি সনুষাকে নিয়ে পালিয়ে যাও, অন্য জীবন তৈরি করো, নতুন জীবন গড়ে তোলো, সুখী হও। শক্তি ভাবে, তাই তো, সে নিজের জীবনের চিন্তা না হয় নাই করলো, কিন্তু যাকে ভালোবেসেছে সেই ফুটফুটে সুন্দর মেয়েটা, তার জীবন যে নষ্ট হয়ে যাবে, সুতরাং তাকে বাঁচতে হবে। সেই মেয়ের সাথে গড়ে তুলতে হবে সুখের সংসার, জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে, ভালো রাখতে হবে সনুষাকে। সনুষার কাকিমাকে ফোন করে বলে, সনুষাকে স্টেশনে অপেক্ষা করতে বলো। আমি সনুষাকে নিয়ে অনেক দূরে চলে যাব, যেখানে সনুষাকে নিয়ে গড়ে তুলব আমাদের সুখের জীবন। সনুষার কাকিমা কিছু টাকা সনুষার হাতে তুলে দেয়। এই টাকাগুলি সে জমিয়েছে তিল তিল করে কষ্ট করে। সনুষার কাকিমা সনুষাকে বলে, তুই স্টেশনে অপেক্ষা করবি, শক্তি তোকে সকালবেলা স্টেশনে নিতে আসবে, সেখান থেকে দূরে কোথাও তোকে নিয়ে চলে যাবে। ভালো থাকিস মা, বলে দুফোঁটা চোখের জল ফেলে সনুষার কাকিমা। তার যে আর সনুষাকে দেওয়ার মতো কিছুই নেই। সিনেমার এই দৃশ্যে দেখা যাচ্ছে শক্তি দৌড়চ্ছে, পেছনে ধাওয়া করছে পুলিশ। শক্তি ছুটছে স্টেশনের দিকে, সেখানে যে অপেক্ষা করছে সনুষা, অপেক্ষা করছে তার ভালোবাসার মানুষ। এদিকে ডাব্বা ও মাইকেলকে এনকাউন্টার করে ইন্সপেক্টর রাধাকৃষ্ণন। ডাব্বা ও মাইকেলেরও জীবনের দৌড় থেমে যায় এখানে। এদিকে শক্তিকে দেখা যায় পুলিশের চোখে ধুলো দিয়ে সে স্টেশনে এসে পৌঁছেছে। প্ল্যাটফর্মের ওপর দিয়ে দৌড়তে থাকে শক্তি, মানুষের ভিড়কে ঠেলে এগিয়ে চলে সে। সামনেই দেখে একটি ট্রেন দাঁড়িয়ে আছে, সে তাড়াতাড়ি করে সেই ট্রেনের মধ্যে উঠে পড়ে। ট্রেনের মধ্যে ওঠার পরেই শক্তি ট্রেনে উঠে একটা বাথরুমের মধ্যে লুকিয়ে পড়ে। তার মনে হয় এটি নিরাপদ জায়গা, এখানে হয়তো পুলিশরা তাকে আর খুঁজে পাবে না, তাই সে বাথরুমের মধ্যে চুপ করে বসে পড়ে। বাথরুমের জানালা দিয়ে শক্তি বারবার উঁকি মেরে দেখতে থাকে যে কখন প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে বেরোবে। অপেক্ষা করতে থাকে শক্তি। সময় মতো ট্রেনও স্টেশন ছেড়ে বেরোতে থাকে। শক্তি এবার ট্রেনের বাথরুম থেকে ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসে। বেরিয়ে এসে দেখে কম্পার্টমেন্টের সব যাত্রীরা যে যার নিজের মতো করে বসে আছে যার যার সিটে। কম্পার্টমেন্টের ভেতরে যাত্রীদের দেখে সে একটু আশ্বস্ত বোধ করে। সে আস্তে আস্তে কম্পার্টমেন্টের মধ্যে প্রবেশ করে। স্বস্তির নিঃশ্বাস ফেলে শক্তি এবার ট্রেনের দরজার সামনে এসে দাঁড়ায়। ট্রেনের দরজার দুটি হাতল ধরে সে ট্রেনের দরজার সামনের দিকে ঝুঁকে পড়ে। প্রকৃতির হাওয়ার সাথে নিজেকে মিশিয়ে দিয়ে লম্বা একটা শ্বাস প্রশ্বাস নেয় শক্তি। এখন শুধুই শান্তি। এবার সে এগিয়ে যাবে ভালোবাসার মানুষের কাছে। পরবর্তী স্টেশনে যে অপেক্ষা করছে তার জন্য ভালোবাসা। সনুষা বসে আছে সেখানে, কখন শক্তি আসবে। হঠাৎ শক্তির কাঁধে একটি হাতের স্পর্শ পড়ে। শক্তি তার কাঁধের উপর একটি হাতের স্পর্শ অনুভব করে। ধীরভাবে শক্তি পেছনে তাকায়। বাস, তাকাতেই শেষ, সব শেষ। একটা বুলেট এসে বিদ্ধ করে শক্তির বুকে। শক্তি স্টেশনে ছিটকে পড়ে। বৃষ্টি নামে। এই বৃষ্টি শক্তির জীবনে সব কিছু শেষ করে দিয়েছে। আজও বৃষ্টি নামলো, শেষ হয়ে গেল শক্তির জীবন। কি মর্মান্তিক দৃশ্য, কি প্যাথেটিক সিন। এদিকে সনুষা, তার ভালোবাসার মানুষ, অপেক্ষা করছে স্টেশনে। কখন তার ভালোবাসা তাকে নিতে আসবে, কখন আসবে শক্তি। সে মন খারাপ করে বসে থাকে। সময় বয়ে চলে। একের পর এক স্টেশনে ট্রেন আসে, ট্রেন চলে যায়, ভালোবাসা আর আসে না। এখানেই শেষ হয় রেনিগুন্টা সিনেমার কাহিনী। সত্যি খুব প্যাথেটিক দৃশ্য দিয়ে শেষ হয় সিনেমার শেষ অংশ। মন ছুঁয়ে যায় সিনেমাটি, চোখে জল এনে দেয়। যদি পারো তোমরাও একবার দেখো। ভালো থেকো সবাই, বাই।